আমরা দেখব সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। তো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কখন আমরা সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো, এখানে ফার্স্ট অর্ডার ইকুয়েশনের জন্য বলা হলো এ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম যে dy by dx equal to g of x into h of, অর্থাৎ একটা x এর ফাংশন ইনটু একটা y এর ফাংশন যদি থাকে is said to be separable, অর্থাৎ তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা বলবো যে এটা একটা সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর টু হ্যাভ সেপারেবল ভেরিয়েবলস, অথবা বলতে পারবো যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে গুলোতে সেপারেবল ভেরিয়েবলস আছে। তো যে কোনো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি এই ফরম্যাটে লেখা যায় তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে এটা একটা সেপারেবল ইকুয়েশন। আমরা এক্সাম্পলে যদি দেখি যে আমাদের এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখতেছি, এখন এটা কি আমরা সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো কি পারবো না সেটা আমরা দেখব। আর এখানে আরেকটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সেটাও আমরা দেখব যে এটা সেপারেবল হবে কি হবে না। তো এখানে আমাদের dy by dx ইকুয়াল টু, এখানে যে ফাংশনটা দেয়া আছে এটাকে যদি আমি আলাদাভাবে বিবেচনা করি, এটাকে ইচ্ছা করলে আমি এভাবে ভাঙিয়ে লিখতে পারি যে e টু দি পাওয়ার thrice x প্লাস 4y, এটাকে লিখতে পারি যে e টু দি পাওয়ার thrice x ইনটু e টু দি পাওয়ার 4y। তাহলে আমি যদি দেখি যে এই পাশে আমাদের এখানে x আছে আর এখানেও x এর ফাংশন আছে, তাহলে এই দুইটাকে আমরা একত্রে একটা x এর ফাংশন হিসেবে লিখতে পারি। আবার এখানে আছে y স্কয়ার, এখানে আছে e টু দি পাওয়ার 4y, এই দুইটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি। তাহলে এখানে x e টু দি পাওয়ার thrice x এটা হলো সম্পূর্ণ x এর উপরে ডিপেন্ড করে, x এর একটা ফাংশন। আর এই পাশে আছে y স্কয়ার e টু দি পাওয়ার 4y, এটা সম্পূর্ণ y এর উপরে নির্ভর করতেছে, তার মানে এটা একটা y এর ফাংশন হিসেবে আমরা ধরতে পারতেছি। তাহলে এই যে আমি এই পাশে যে পুরো অংশটা আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই পাশে যে পুরোটা আছে, এটাকে আমি দুইটা ফাংশনের গুণ আকারে লিখতে পারতেছি, যেখানে একটা হলো x এর ফাংশন আর একটা হলো আমাদের y এর ফাংশন। তাহলে যখন আমি এই জিনিসটাকে আলাদাভাবে এভাবে লিখব তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা আমাদের একটা সেপারেবল ইকুয়েশন। কিন্তু আমাদের এক্সাম্পলে যে আরেকটা আছে যে dy by dx equal to y plus sin x, তো এই পাশে সমান সমান এই পাশে y plus sin x, এটাকে আমরা কোনোভাবেই যতভাবেই ক্যালকুলেশন করি না কেন বা যতভাবেই সাজিয়ে লিখতে যাই না কেন কখনোই আমরা এই ধরনের দুইটা ফাংশনের গুণ আকারে আমরা লিখতে পারবো না। তাহলে আমরা তখন বলবো যে এটা তাহলে আমাদের সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন না। তো যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম সেপারেবল হয় তখন আমরা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কিভাবে সমাধান করে রেজাল্ট বের করব সেটা আমরা দেখব। এখানে এক্সাম্পল 1 এ ডিফারেনশিয়াল ফর্মে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে। ডিফারেনশিয়াল ফর্ম এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল কি জিনিস। তো এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা দেখব যে এটা সেপারেবল হবে কি হবে না। সেপারেবল হবে কি হবে না সেটা বোঝার জন্য আরেকটা সহজ ওয়ে হলো যে আমরা যদি এই সমান সমানের এক পাশে সবগুলো y এর জিনিস আর সমান সমানের অপোজিট পাশে সবগুলো x এর জিনিস আলাদা নিয়ে নিতে পারি, সেটাকেও আমরা ইচ্ছা করলে সেপারেবল বলতে পারবো। যেমন এই জিনিসটাকে আমি ইচ্ছা করলে সাজিয়ে লিখতে পারি যে dy by y equal to dx by 1 plus x, তাহলে আমরা dy by y আর এই সমান সমানের পাশে dx by 1 plus x, এই যে সমান সমানের দুই পাশে আমরা সবগুলো y এক পাশে আনতে পারলাম আর সবগুলো x আরেক পাশে আনতে পারলাম, তাহলেও এটাকে আমরা সেপারেবল বলতে পারবো। এখন এটা সমাধান করার জন্য ওয়ে হলো যে আমরা এরকম দুই পাশে নেয়ার পরে আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দেব। তাহলে ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন অফ dy by y is equal to ln মডুলাস অফ y, আবার এখানে ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী যে ইন্টিগ্রেশন অফ dx by 1 plus x is equal to ln মডুলাস অফ 1 plus x, আর সাথে একটা কনস্ট্যান্ট। তার পরবর্তীতে এই পাশে যেহেতু ln আছে সমান সমানের এই পাশে চলে আসলে এটা এক্সপোনেনশিয়াল হয়ে যাবে, তাই e টু দি পাওয়ার লিখে এই সম্পূর্ণ জিনিসটা e এর পাওয়ার হিসেবে চলে আসতেছে এখানে। তাহলে e টু দি পাওয়ার এখানে ln মডুলাস অফ 1 plus x প্লাস
এখানে কনস্ট্যান্ট c1। যেহেতু এক্সপোনেনশিয়ালের উপরে প্লাস আকারে আছে, এটাকে আমরা আবার আলাদাভাবে ভাঙিয়ে লিখতে পারি যে e টু দি পাওয়ার লন মডুলাস অফ 1 প্লাস এক্স ইন্টু e টু দি পাওয়ার c1। এখন এখানে আমরা ই আর লন আমরা বাদ দিয়ে সরাসরি মডুলাস অফ 1 প্লাস এক্স লিখতে পারি, আর এপাশে e টু দি পাওয়ার c1 যেভাবে ছিল সেভাবেই আছে। তারপরে এপাশে মডুলাসটা যদি আমরা সরিয়ে দিই তাহলে y ইজ ইকুয়াল টু আমরা লিখব দুই পাশের মডুলাস, এই পাশের মডুলাসটাও আমরা সরিয়ে দিচ্ছি, এই পাশের মডুলাসটাও আমরা সরিয়ে দিচ্ছি, তাহলে y ইজ ইকুয়াল টু লিখব প্লাস মাইনাস e টু দি পাওয়ার c1 ইনটু 1 প্লাস এক্স। এখানে শর্ত দেয়া আছে যে মডুলাস অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স হবে যখন x এর ভ্যালু -1 এর চাইতে বড়, আর মডুলাস অফ 1 প্লাস এক্স এটা হবে -1 প্লাস এক্স যখন x এর ভ্যালুটা -1 থেকে ছোট। এখন এই পুরো জিনিসটা একটা আসলে কনস্ট্যান্ট হবে, পুরো জিনিসটাকে আমরা আলাদাভাবে একটা c ধরে নিলাম, তাহলে পুরো অ্যানসারটা আমাদের হলো y ইজ ইকুয়াল টু c ইনটু 1 প্লাস এক্স। তাহলে এটা আমাদের সলিউশন। তাহলে সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করার জন্য মেইন কাজ হলো আমাদের যে আমরা y এর গুলো এক পাশে নিয়ে নিব আর x এর গুলো আরেক পাশে আলাদা আলাদা করে নিয়ে নিব, তারপর উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে আস্তে আস্তে ইন্টিগ্রেশন করার পরে ক্যালকুলেশন করতে করতে y ইজ ইকুয়াল টু বের করব। যদি y ইজ ইকুয়াল টু আমরা বের করতে পারি সেটা হলো আমাদের এক্সপ্লিসিট সলিউশন, আর যদি ইকুয়েশন খুব বেশি জটিল হয় y ইজ ইকুয়াল টু আমরা বের করতে না পারি তাহলে আমরা ইমপ্লিসিট সলিউশন পাবো। এখানে আমরা পেলাম এক্সপ্লিসিট সলিউশন, y ইজ ইকুয়াল টু স্পষ্টভাবে দেয়া আছে, আর যদি এভাবে না পাই তাহলে আমরা মাঝে মাঝে ইমপ্লিসিট সলিউশনও পাবো। দুই নম্বরে সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হলো, আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম সম্বন্ধে এই প্রবলেমটা পরে আমরা একটু দেখব ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা আসলে কি। যে মূলত ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে যদি একটা ইনিশিয়াল একটা কন্ডিশন দেয়া থাকে, যে কন্ডিশনটা ফিল আপ করবে এই সলিউশনটা, যে কন্ডিশনটা ফিল আপ করবে সেটাকে, সেজন্য আসলে এই প্রবলেমটাকে বলা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে যদি এরকম কন্ডিশন দেয়া থাকে তখন সেই প্রবলেমগুলোকে আমরা বলতেছি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এটা একটু পরে আমরা আবার দেখব। তো এখন এটাকে আমরা রিরাইট করে লিখতে পারি যে y dy ইকুয়াল টু মাইনাস এক্স ডিএক্স। তো y এর গুলো সব এক পাশে, x এর গুলো সব আরেক পাশে লিখলাম। এই যে y dy ইকুয়াল টু মাইনাস এক্স ডিএক্স। তারপরে আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দিলাম। তো y কে ইন্টিগ্রেশন করলে হবে y স্কয়ার বাই 2, আর এখানে x কে ইন্টিগ্রেশন করলে হবে x স্কয়ার বাই 2। সামনে মাইনাস আছে আর সাথে কনস্ট্যান্ট c1। এখন এই যে ইনিশিয়াল কন্ডিশন আমাদের দেয়া আছে y অফ 4, অর্থাৎ x এর ভ্যালু যদি 4 হয় তাহলে y এর ভ্যালু -3। আমাদের ব্র্যাকেটে এই জায়গাটা যেটা দেয়া আছে সেটা হলো আমাদের x এর ভ্যালু, আর আলটিমেটলি এখানে যেটা সমান সমানের পাশে দেয়া আছে এটা আসলে আমাদের y এর ভ্যালু। তাহলে we can write the result of integration as, আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম, যেহেতু 2 দিয়ে যদি সবগুলোকে গুণ করে দিই তাহলে এখান থেকে 2 চলে যাবে, এখান থেকে 2 চলে যাবে, আর এখানে একটা 2c1 হবে। তো 2c1 তো একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে আমরা সাজিয়ে লিখলাম c স্কয়ার লিখলাম। c স্কয়ার লিখলাম এই কারণে যে আসলে আমাদের এই ইকুয়েশনটা দেখতে বৃত্তের ইকুয়েশনের মতো হয়ে যাচ্ছে, এই কারণে c স্কয়ার লিখলাম, অথবা শুধু c লিখলেও কোনো সমস্যা ছিল না। তাহলে এখন আমরা এখান থেকে আমরা এই c স্কয়ারের ভ্যালুটা বের করব, যে আমাদের ইনিশিয়াল কন্ডিশন যেটা দেয়া আছে x এর ভ্যালু 4 বসাবো আর y এর ভ্যালু -3 বসাবো। তাহলে নাও when x is equal to 4 y is equal to -3, তাহলে যদি আমরা বসিয়ে দেই এটার ভিতরে x এর ভ্যালু 4 বসালে আমরা 4 স্কয়ার সমান পাচ্ছি 16, আর y এর ভ্যালু -3 বসালে এখানে আমরা -3 স্কয়ার ইকুয়াল টু পাবো 9। এই দুইটাকে যোগ করলে আলটিমেটলি আমরা দেখতেছি 25 হবে। তাহলে c স্কয়ারের ভ্যালু হলো আমাদের 25। তাহলে এই c স্কয়ারের ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা হচ্ছে এরকম যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে এটাই হলো আমাদের সলিউশন। তো আমরা যদি চিত্র আঁকতে যাই দেখব যে এটা একটা বৃত্তের ইকুয়েশন যার রেডিয়াস হলো 5। Because of its simplicity, we can solve this implicit solution
for an explicit solution that satisfy the initial condition. তো যেহেতু আমাদের এই ইকুয়েশনটা একটু দেখতে সহজ, এখানে ইমপ্লিসিট সলিউশন হিসেবে দেয়া আছে, আমরা এটাকে ইচ্ছা করলে y is equal to লিখতে পারি। তাহলে আমরা y is equal to লিখলাম যে y equal to minus root over of 25 minus x square, যেখানে x এর ভ্যালুটা হবে -5 থেকে 5। এখন কেন মাইনাস লিখলাম, কেন প্লাস লিখলাম না, এটার জন্য আমাদের একটু চিত্রটা দেখতে হবে। তো আমরা যদি দেখি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার, এখানে c এর ভ্যালু যখন কোনো নির্দিষ্ট থাকে না, তখন আমাদের যেটা হয় যে আমাদের সলিউশনগুলো এরকম হতে পারে যে এখানে যে ছোট বৃত্ত আছে এটা আমাদের একটা সলিউশন হতে পারে, বা এই যে সবুজ উপরে যে সবুজ রং এবং নীল রং মিলে যেটা আছে এটা আমাদের একটা সলিউশন হতে পারে, বা একেবারে বাইরের দিকে যে লাল কালারের যে বৃত্তটা দেয়া আছে সেটাও আমাদের একটা সলিউশন হতে পারে। কিন্তু যখন আমরা এই ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে আমাদের, এই ইনিশিয়াল কন্ডিশনটা যখন দেয়া আছে তার মানে এই x এর ভ্যালু 4 আর y এর ভ্যালু -3, অর্থাৎ এই 4 -3 যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট দিয়ে আমাদের আসলে কোন সলিউশনটা যাচ্ছে, কোন বৃত্তটা আমাদের এই 4 -3 পয়েন্ট দিয়ে যাচ্ছে। আমরা দেখি যে এই আমাদের এখানে যে নীল কালার দিয়ে যে দেয়া আছে, এখানে সবুজ কালার এই অংশটা দেয়া আছে, এটা কেন, এটা পরে বলতেছি সবুজ কেন দেওয়া হয়েছে। তো মূলত হলো আমাদের এটা হলো আমাদের মেইন সলিউশন, যেটা হলো আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা ফুলফিল করে। এখন যদি আমাদের ইমপ্লিসিট সলিউশন আমরা রাখি, অর্থাৎ যদি সরাসরি ভাবে লিখি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25, তাহলে আমাদের সলিউশন কার্ভটা আমরা লিখতে পারি যে হ্যাঁ এই সবুজ আর নীল মিলে যে পুরো যে সার্কেলটা এই পুরোটাই হলো আমাদের চিত্র হবে। কিন্তু যখন আমরা বলবো যে ইমপ্লিসিট, কিন্তু যখন আমরা এক্সপ্লিসিট সলিউশন লিখতেছি, তাহলে এক্সপ্লিসিট সলিউশন লিখলে দেখা যাচ্ছে যে y is equal to একটা আসবে আমাদের প্লাস root over of 25 minus x square, আর একটা হলো আমাদের এখানে যেটা দেয়া আছে মাইনাস root over of 25 minus x square। এখন যখন আমরা প্লাস ইউজ করব তখন আসলে আমাদের যে চিত্রটা সেটা হলো এই x অ্যাক্সিস এর উপরের যে হাফ সার্কেল যেটা সেটা আসে, আর যখন আমরা এই মাইনাসটা ইউজ করে যখন আমরা চিত্র আঁকবো তখন দেখা গেছে আমাদের যে এই সার্কেলের নিচে যে নীল রঙের যে চিত্রটা সেটা আসে। তো যখন আমরা এক্সপ্লিসিট সলিউশন লিখতেছি, অর্থাৎ y is equal to আমরা যখন লিখলাম, তখন এই আমাদের যে এই হাফ সার্কেলটা, এই হাফ সার্কেলটাই আসলে আমাদের এইখানকার এই ইনিশিয়াল কন্ডিশনটা ফিল আপ করে, অর্থাৎ 4 -3 পয়েন্ট দিয়ে যায়। তখন আমাদের যে উপরে যে হাফ সার্কেলটা আছে সেটা কিন্তু আমাদের ইনিশিয়াল পয়েন্ট দিয়ে যাচ্ছে না, এই কারণে উপরে এই প্লাস দিয়ে যে রেজাল্টটা, এখানে প্লাস দিয়ে যে রেজাল্টটা সেটা বাদ দেওয়া হয়েছে, শুধু মাইনাস দিয়ে রেজাল্টটা রাখা হয়েছে। অর্থাৎ আমাদের সলিউশনটা আসলে এক্সপ্লিসিট সলিউশন হিসেবে লিখলে শুধুমাত্র এই নিচের যে হাফ সার্কেলটা সেটা হলো আমাদের এক্সপ্লিসিট সলিউশন। আর যদি ইমপ্লিসিট হিসেবে রাখতে চাই, অর্থাৎ এই পুরোটা যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের সলিউশনটা তখন আমরা ধরে নেব যে এই সম্পূর্ণ যে সার্কেলটা আছে এই পুরো সার্কেলটাই তখন আমাদের ইমপ্লিসিট সলিউশন হবে। তো আমরা একটু দেখি যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা আসলে কি জিনিস। We often interested in problems in which we seek a solution y of x of a differentiable equation so that y of x is also satisfies certain prescribed site condition, অর্থাৎ আমরা যে সলিউশনটা বের করব সেই সলিউশনটা আসলে কোনো নির্দিষ্ট একটা কন্ডিশন ফিল আপ করবে, সেই কন্ডিশনটাই আসলে আমরা পাশে লিখি। The condition that are imposed on the unknown functions y of x and its derivatives at a number x naught, একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য, on some interval I containing that point x naught. The problem of solving an nth order differential equation subject to n site conditions specified at x naught. এখানে একটু খেয়াল রাখতে হবে যে nth order differential equationের জন্য আমাদের কন্ডিশন হবে n সংখ্যক, অর্থাৎ y কে যতবার সর্বোচ্চ ডিফারেন্সিয়েট করা হয়েছে ততটা আমাদের কন্ডিশন থাকবে। এখানে n সংখ্যকবার যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আমাদের সাইডে এখানে এই একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন,
তিনটা কন্ডিশন এভাবে করে করে আমাদের n সংখ্যক কন্ডিশন থাকবে। এখানে বলা আছে যে যেখানে y0 y1 এভাবে করে yn-1 আর arbitrary condition is called an nth order initial value problem। তাহলে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে আর সাথে কন্ডিশন দেয়া থাকবে, এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর যে কন্ডিশনগুলো আমাদের দেয়া আছে, the values of y of x and its first n-1 derivative at x0, সবগুলোতেই দেখবো আমরা x0 এর জন্য y এর ভ্যালুগুলো দেয়া আছে, সবগুলোতে আমাদের x0 টা কমন থাকবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে এই ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুগুলো সেটা আসলে নির্দিষ্ট একটা পয়েন্টের জন্যই হতে হবে। তাহলে n সংখ্যক যে ভ্যালুগুলো আছে এদেরকে আমরা বলতেছি ইনিশিয়াল কন্ডিশনস। আমরা যদি एग्जांपल হিসেবে দেখি যে n এর ভ্যালু যদি 1 হয় অর্থাৎ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো এটা আর সাথে আমাদের কন্ডিশন হলো এটা, তাহলে এটা আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তো সব সময় এরকম সলভ লিখে তারপরে প্রবলেম তারপরে সাবজেক্ট টু লিখে কন্ডিশন এভাবে দেয়া থাকে না, সব সময় ম্যাক্সিমাম জায়গাতে আসলে কোশ্চেনগুলো এরকম দেয়া থাকে যে এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখা থাকে, পাশে কমা দিয়ে কন্ডিশনগুলো লেখা থাকে। অর্থাৎ এই অঙ্কটা যেটা একটু আগে আমরা एग्जांपल 2 তে যে অঙ্কটা করলাম সেটাই হলো এই ধরনের একটা অঙ্ক। যদি n এর ভ্যালু 2 হয় অর্থাৎ দুইবার ডিফারেনশিয়েট করা হয়েছে y কে সর্বোচ্চ, তাহলে আমাদের কন্ডিশনও দুইটা থাকবে, এটা হলো একটা কন্ডিশন আর এটা হলো আমাদের 2 নাম্বার কন্ডিশন। তবে অঙ্কগুলো নরমালি এইভাবে থাকবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া থাকবে তার সাথে কমা দিয়ে এই কন্ডিশনগুলো দেয়া থাকবে। তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম নিয়ে আরো অনেক কিছু পড়ার আছে, সেগুলো আমরা স্কিপ করতেছি, আমরা পরবর্তীতে অঙ্ক যাব। তাহলে আমাদের এখানে যেটা দেয়া আছে এটাও আসলে আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। সলভ দিয়ে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা দেয়া আছে আর সাথে একটা ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে, তার মানে আলটিমেটলি পুরোটা হলো আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তো আমরা দেখি এটা সেপারেট করা যায় কিনা। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি দেখব যে এই y এর গুলো সবগুলো এই পাশে এইভাবে সাথে আনা যায়, আবার x এর যতগুলো আছে সবগুলো আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই পুরো জিনিসটাকে একটু ক্যালকুলেশন করে রিরাইট করে আমরা এইভাবে লিখতে পারবো। তারপরে এখানে e টু দি পাওয়ার 2y মাইনাস y আছে, e টু দি পাওয়ার y নিচে, এটা দিয়ে আমরা দুইটাকেই ভাগ করে দিব আলাদা আলাদা করে, তাহলে এটা e টু দি পাওয়ার y হবে আর এখানে y e টু দি পাওয়ার মাইনাস y হয়ে যাচ্ছে। sin 2 থিটা সূত্র আমরা জানি 2 sin থিটা cos থিটা, অর্থাৎ এখানে sin twice x আছে, তাহলে 2 sin x cos x, তাহলে উপরে cos x আর নিচে cos x কাটাকাটি যাবে, শুধুমাত্র 2 sin x থাকবে। এখন যখন আমরা সেপারেট করে ফেললাম সমান সমান, এর পাশে আমরা দেখলাম যে সবগুলো y এর জিনিস চলে আসছে, এই পাশে সবগুলো x এর জিনিস চলে আসছে। এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করলে আমরা এখানে ইন্টিগ্রেশন এর আগে দেখানো হয়েছে, আলাদা ভিডিও শেয়ার করা হয়েছে যে ইন্টিগ্রেশনগুলো কিভাবে করতে হয়। তো এখানে আর ইন্টিগ্রেশন নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না। এখানে আমরা e টু দি পাওয়ার y কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার y হবে, আর এই জায়গাতে ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, সূত্রটা এখানে লিখে দিছি পাশে। এই সূত্রটা অ্যাপ্লাই করলে এই পুরো জিনিসটা চলে আসবে। আর এখানে ইন্টিগ্রেশন অফ sin x মানে হলো মাইনাস cos x আর সাথে 2 আছে আর সাথে একটা কনস্ট্যান্ট। এখন যদি আমাদের ইনিশিয়াল কন্ডিশন যেটা যদি না দেয়া থাকতো, অর্থাৎ এই কন্ডিশনটা যদি না দেয়া থাকতো, তাহলে আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ হয়ে যেত। তো যেহেতু আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা দেয়া আছে, তাহলে এই ইনিশিয়াল কন্ডিশনটা এখন আমরা ইউজ করব। তাহলে এই যে সলিউশনটা পেলাম সেখানে আমরা ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করি। তো ইনিশিয়াল কন্ডিশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এখানে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু অর্থাৎ x এর ভ্যালু, আর এখানে যেটা দেয়া আছে সেটা হলো আমাদের y এর ভ্যালু। তাহলে যখন x = 0 তখন y = 0। তাহলে লিখছে যে ইনিশিয়াল কন্ডিশন হলো y = 0 when x = 0 implies, তাহলে e টু দি পাওয়ার y এর ভ্যালু 0, তাহলে e টু দি পাওয়ার 0 মানে আমরা 1,
এই পাশে ওয়াই এর ভ্যালু যদি বসিয়ে দিই 0, তাহলে আলটিমেটলি এই পাশে যাই আসুক না কেন সবকিছু মিলিয়ে গুণ করলে লাস্ট পর্যন্ত রেজাল্ট আসে 0। এখানে আবার ই টু দি পাওয়ার ওয়াই এর জায়গায় 0 বসাই দেব, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে আসবে 1। এই পাশে cos 0, তাহলে cos 0 ডিগ্রির মান আমরা জানি cos 0 ডিগ্রির মান 1। তাহলে সবগুলো মান যদি বসিয়ে দিই ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি এর ভ্যালু আসবে 4। তাহলে এখন এই সি এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, এই যে আমাদের এই সলিউশনটাতে যদি আমরা সি এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমরা দ্য সলিউশন অফ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম পেয়ে গেলাম।